ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে বাংলা ক্লাসে আজকে তোমাদের আরো একবার স্বাগত। আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 48। আজকে তোমাদের জন্য যে বিশেষ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, যেটা অনেক দিন ধরে করব বা তোমাদেরও খুব কাঙ্ক্ষিত একটা বিষয়, সেটা হচ্ছে সিলেবাস। পঞ্চায়েতের পরীক্ষায় বাংলার জন্য কি কি পড়তে হবে। দেখো, সবার আগে বলি, মূলত পঞ্চায়েতের পরীক্ষায় যেটা এসেছে, ফুল মার্কস থাকে হচ্ছে 25, 25টা বাংলার জন্য প্রশ্ন থাকে। এবার আমরা অনেক ক্ষেত্রে দেখি আবার বেশ কিছু বছর বা বেশ কিছু জেলার প্রশ্ন 13 নম্বরেরও হয়েছে। ঠিক আছে, বাংলার প্রশ্ন 13 মার্কসের জন্যও হয়েছে। তাই প্রশ্ন হয় 13টা প্রশ্নও থাকতে পারে অথবা 25টা প্রশ্নও থাকতে পারে। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, সেক্ষেত্রে হয়তো বাংলার প্রশ্ন একটু কম থাকলো, জিকেতে বা ইংলিশে বেশি থাকলো, প্রবাবিলিটি জিকে এবং ম্যাথসে বেশি থাকার, অথবা 25টা করে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বা বেশিরভাগ প্রশ্নের সেটেই আমরা দেখেছি 25x4 করে আছে 100 মার্কসে, যার মধ্যে বাংলা রয়েছে 25 নম্বরের। ওকে, তাই জন্য ফুল মার্কস আমরা ধরে রাখি যে 25 মার্কসের জন্য আসবে। চলো, এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন কোন টপিকগুলো আমাদেরকে সবার আগে করতে হবে। 25-এর মধ্যে অন্তত 23-24 পেতে গেলে যে টপিকগুলো আমাদেরকে ইমিডিয়েটলি শেষ করতে হবে বা পড়তে হবে বা রেডি করে ফেলতে হবে সবার আগে, সেটা হচ্ছে ফার্স্ট সন্ধি, সেকেন্ড হচ্ছে সমাস, থার্ড হচ্ছে কারক। তাহলে প্রথম ব্যাকরণ থেকে সন্ধি, সমাস এবং কারক, এই তিনটে চ্যাপ্টার ভিভিআই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একদম রেডি করবে। নেক্সট ওয়ান যেটা হচ্ছে তোমাদের বানান সংশোধন। ঠিক আছে, ভুল বানান, ঠিক বানান, এইগুলো, এই রিলেটেড বিভিন্ন বিষয়গুলো যেখানে আমরা বলে থাকি অশুদ্ধ সংশোধন। যে ধরনের প্রশ্নে ভুল বানানটা চিহ্নিত করতে দিতে পারে, যেখানে তিনটে হয়তো সঠিক বানান রয়েছে, বা এমনও হতে পারে যে 4টের মধ্যে দেখা যাচ্ছে যে 3টেই সঠিক রয়েছে, একটা ভুল বানান রয়েছে, সেটা বের করতে হতে, বা কোন 4টের মধ্যে 3টে হয়তো ভুল বানান রয়েছে, একটা সঠিক আছে, এই জাতীয় এই ধরনের প্রশ্নগুলো অশুদ্ধ সংশোধন। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে জাস্ট একটা ছোট্ট ঘোষণা তোমাদের জন্য, যে তোমাদের যে ম্যাথসের অনলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং তোমরা জানো যে আসন্ন একটা ব্যাচ অলরেডি চলছে, এবং যে ব্যাচের জন্য তোমাদের খুব একটা সীমিত যে অফার রাখা হয়েছে, অনলি ₹499-এ 3 মান্থসের একটা কোর্স ম্যাথসের, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে। এই কোর্সটি সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তাহলে 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সাথে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি। ওকে, চলো নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হলো পদ পরিবর্তন। ঠিক আছে, পদ পরিবর্তন, যেখানে মূলত বিশেষ্য থেকে বিশেষণ, বেশিরভাগ প্রশ্নে আমরা দেখেছি বিশেষ্য পদটা বলে দিয়েছে, বিশেষণ জানতে চেয়েছে, বা বিশেষণ থেকে বিশেষ্য, এইগুলো। ঠিক আছে, সমার্থক শব্দ, এক্ষেত্রে এটা যেভাবে এসেছে, সমার্থক শব্দ হিসাবে এসেছে, অনেক সময় অর্থলেখ হিসেবে এসেছে, তাই জন্য বিভিন্ন শব্দের সমার্থক শব্দ জেনে রাখাটা দরকার। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, দুটো শব্দ একই, যেমন আমরা জানি যে দ্বীপ, এই দ্বীপ কথার অর্থ একটা হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড আর একটা হলো হস্তি। তো এই দ্বীপ, এইগুলো অংশ মানে জানো তোমরা একটা ক্ষুদ্র অংশ বা একটা কিছুটা অংশ, যেটাকে আমরা বলে থাকি, আর একটা হলো অংশ মানে কাঁধ। ঠিক আছে, এই সব এগুলো হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ একটাই শব্দ, তার দুটো শব্দের উচ্চারণ একই হবে কিন্তু দুটো শব্দের অর্থ আলাদা হবে, এগুলো হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। নেক্সট ওয়ান হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড, সেইগুলো জানতে হবে।
অর্থ করবে। এছাড়া লিঙ্গ পরিবর্তন, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা ক্লীবলিঙ্গ, কোনটা উভয় লিঙ্গ, কোনটা পুংলিঙ্গ, এগুলো। পুরুষ তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে পুরুষকে 3 ভাগে ভাগ করা যায়, কোনগুলো উত্তম পুরুষের মধ্যে পড়ে, কোনগুলো প্রথম পুরুষের মধ্যে পড়ে, কোনগুলো মধ্যম পুরুষের মধ্যে পড়ে, পুরুষ কাকে বলে, পুরুষকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি কোনগুলো কার মধ্যে পড়ে, এইগুলো হলো পুরুষ। এছাড়া ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অংশগুলো বলেছি, এছাড়া এইগুলো তো সব থেকে আগে রেডি করো। এছাড়া ধ্বনি পরিবর্তন, বর্ণ, ধ্বনি পরিবর্তন, বর্ণ এবং প্রত্যয়, এই 3টে পার্ট রেডি করো। উপসর্গ, অনুসর্গ, বিভিন্ন পদ, এগুলো সবার আগে রেডি করো। ইভিন কারক, কারক আগে বোধহয় বলে দিয়েছি, যাই হোক কারক, এই পার্টগুলো ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ অংশগুলো রেডি করো। আশা করা যায় যে এর মধ্যে থেকেই ডেফিনেটলি তোমরা কমন পেয়ে যাবে। একদম আমি এটুকু বলতে পারি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। যে যে টপিকগুলো বলছি অন্তত এখান থেকে তোমরা বাংলায় এগুলো যদি ভালো মতো করে যাও, যদি তোমাদের ধারণা ক্লিয়ার থাকে, 20 আউট অফ 25 এর মধ্যে 25 তোমরা অবশ্যই পাবে। 25 আউট অফ 25 পাওয়া কোনো অসুবিধাই হবে না, যদি এইগুলো সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার থাকে। ওকে, যদি প্রচন্ড প্রশ্ন কঠিন না হয় ডেফিনেটলি তোমরা এর উত্তর করে আসতে পারবে। তাহলে ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো বলেছি, সেখান থেকে যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো বলে দিলাম। নাম্বার 13-এ দেখো, বলছে বাঙালি কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ রচনা। বিভিন্ন ধরনের লেখকরা তারা যে ধরনের তাদের যে কাব্যগুলো বা তাদের উপন্যাস, তাদের ছোট গল্প, ঠিক আছে, এবং ইভিন যে সমস্ত কবি সাহিত্যিকরা তাদের সম্পাদিত বিভিন্ন পত্রপত্রিকা, তারা যে বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়গুলো, এটা আদি যুগ, একদম প্রথমে মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টে যুগকেই কভার করে করতে হবে। ইভিন এখন স্টিল নাও, এখনো পর্যন্ত, ঠিক আছে, এখনকার যে সমস্ত গুরুত্বপূর্ণ কবিরা আছেন, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাদের বিখ্যাত লেখাগুলো, সেগুলোও কিন্তু পড়ে যেতে হবে। একদম রিসেন্ট সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, এনাদের লেখা, পূর্ণেন্দু পত্রী, এনাদের, নবনীতা দেবসেন, এই প্রমুখদের লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কি করতে হবে না, কবি সাহিত্যিকদের ছদ্মনাম পড়তে হবে। এছাড়া কবি সাহিত্যিকদের ছদ্মনাম পড়তে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে সাহিত্যিকদের সৃষ্ট যে গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা তো করতেই হবে। প্লাস বিভিন্ন ধরনের সাহিত্যিকরা যে কমেডি চরিত্রগুলো তৈরি করেছে বা বিভিন্ন গোয়েন্দা চরিত্রগুলো তৈরি করেছে, যেমন তোমার সত্যজিৎ রায়ের ফেলুদা রয়েছে, আচ্ছা, তারপর প্রফেসর শঙ্কু রয়েছে, আচ্ছা, এনাদের লেখা যে চরিত্রগুলো, অর্থাৎ বিভিন্ন গোয়েন্দা চরিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী রয়েছে, এই যে বিখ্যাত চরিত্রগুলো, এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে গোয়েন্দা চরিত্রগুলো অবশ্যই করে যেতে হবে। এই ধরনের কমেডি চরিত্র বা গোয়েন্দা চরিত্র ভালো করে পড়তে হবে। এই হলো তোমাদের মোটামুটি ভাবে সিলেবাস। আমার মনে হয় না, যদি এগুলো সঠিকভাবে করে যাও বা এখন থেকে যদি এই সিলেবাসটা তোমরা ফলো করো, তাহলে পঞ্চায়েতের পরীক্ষার জন্য আর কোনো অসুবিধা থাকবে না। এই সিলেবাসটা পাওয়ার পর অবশ্যই আমি তোমাদের থেকে কমেন্টস এক্সপেক্ট করব যে তোমরা কিভাবে তোমরা চাইছো এরপর ক্লাস, এবং তোমাদের মতো করে ক্লাস দেওয়ার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, আর আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের মেটেরিয়ালস দিয়ে বা এমসিকিউ করিয়ে হেল্প করার চেষ্টা করব। চলো, এবার আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে, ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, কোনটি জাতিবাচক বিশেষ্য? আমরা প্রত্যেক দিনই এমসিকিউ প্র্যাকটিস করছি, ডিফারেন্ট কোয়েশ্চেন পাচ্ছি। অনেক সময় হয়তো তোমাদের দেখা হয়ে ওঠে না তোমাদের কমেন্টস গুলো,
তবে চেষ্টা করবে বাতে কমেন্টস গুলো দেখার এবং আনসার দিয়ে দেওয়ার। কোনটি জাতিবাচক বিশেষ্য? পর্বত, মাটি, জনতা নাকি বহর? দেখো, জাতিবাচক বিশেষ্য বলতে আমরা যেটুকু বুঝি, প্রথমত পর্বত বা মাটি এগুলো কখনোই কিন্তু পর্বত, মাটি, জনতা, বহর, তার মধ্যে মাটি আর জনতা বা বহর এগুলো কোনোদিনই জাতিবাচক হতে পারে না। এটা কিন্তু আমরা জাতিবাচক বলতে কি বুঝি? জাতিবাচক বা শ্রেণীবাচক এইটাকে বলা হয়, তাই তো। পর্বত মানে যেমন ধরো পর্বতের প্রচুর পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত, এভারেস্ট পর্বত, কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কারাকোরাম, এই সমস্ত। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1A। এক্ষেত্রে উত্তর হবে 1A। আরেকটা জিনিস বলি যে জাতিবাচকের আরেকটা নাম হচ্ছে শ্রেণীবাচক, শ্রেণীবাচক বিশেষ্য। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, চপল শব্দটির বিপরীত শব্দ কি? চপল এই শব্দটির বিপরীত শব্দ কি হবে? একটা হলো রাশভারী, একটা হচ্ছে ঠান্ডা, একটা হলো সম্ভব, আর একটা হলো গম্ভীর। ঠিক আছে, তাহলে তোমরা বলো চপল শব্দের বিপরীত শব্দ কি হবে? আচ্ছা, এক্ষেত্রে চপল মানে আমরা বলতে পারি যে খুব লঘু, তাই না? তাহলে 2 ডি হচ্ছে গম্ভীর, যেটা আমরা উত্তরে বলবো 2 ডি। তাহলে যে লঘু অর্থাৎ যে খুব গাম্ভীর্যপূর্ণ, সেটা হলো তার অপোজিট মিনিং, তাই তো। তাহলে 2 ডি হচ্ছে আনসার। চলো নেক্সট হচ্ছে ননির পুতুল, এটা একটা বাগধারা। আচ্ছা, তোমরা কিন্তু আমি বোধহয় একটা কোনোভাবে স্কিপ করে গেছি, সেটা হলো বাগধারা। তোমাদের এটা নোট করিয়েছিলাম আমি, বাগধারাও কিন্তু সকলকে পড়তে হবে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে বাগধারা গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু সকলকে পড়তে হবে। বাগধারা গুরুত্বপূর্ণ, তাই জন্য এটাও পড়তে হবে। হয়তো স্কিপ করে গেছি, অবশ্যই তোমরা কিন্তু পড়ে নিও। নেক্সট হচ্ছে যে ননির পুতুল, আমি তোমাদের নোটসের মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো ননির পুতুল, এর অর্থ কি হবে? ননির পুতুলের অর্থ হলো শ্রমবিমুখ, যে কাজ করতে চায় না, যে পরিশ্রম কাতর, যে প্রচন্ড কাজ করে, কর্মবিমুখ, যে কাজ করতে চায় না, বা দক্ষ মানুষ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? দেখো, কর্মবিমুখ আর শ্রমবিমুখ বিষয়টা কিন্তু প্রায় নিয়ারেস্ট। ননির পুতুল যে এক কথায় একটুতেই আমরা কি বলি যে এ বোধহয় ননির পুতুল একটুতেই একেবারে গলে গেছে, এরকম ব্যাপার হয়। তার মানে সে কিন্তু মানে পরিশ্রম করলেই যে বেশি কাতর হয়ে পড়ে। এক্ষেত্রে তোমরা উত্তরটা করবে পরিশ্রম কাতর। ননির পুতুল মিন্স হচ্ছে যে পরিশ্রমকে ভয় পায়। ঠিক আছে, সে কিন্তু শ্রমবিমুখ বিষয়টা নয়। কোকিল এর সমার্থক প্রতিশব্দ কি হবে? দেখো, একটু আগেই আমি বলছিলাম যে সমার্থক শব্দ তোমাদেরকে করতে হবে। তাহলে কোকিলের সমার্থক শব্দ হবে পিক। রবি মিন্স তো সূর্য। ঠিক আছে, তাহলে কেশ মানে হচ্ছে চুল, আমরা জানি। তাহলে পিক হচ্ছে কোকিলের সমার্থক শব্দ। পিক হচ্ছে কোকিলের সমার্থক শব্দ। ওকে, রবি মানে হচ্ছে সূর্য। আর একটা ওয়ার্ড রয়েছে, দেখো এখানে বলছে ওহি। ওহি শব্দের অর্থ কি? ওহি শব্দের অর্থ হচ্ছে, এটা কিন্তু তোমরা করেছিলে, এই ওহি শব্দের অর্থটা তোমরা করেছিলে এর আগেও, তোমাদেরকে ওহি শব্দের অর্থ করানো হয়েছিল। সেটা বলো যে সর্প, ওহি হচ্ছে সাপ। নেক্সট, কমলাকান্তের মনের কথা এ জন্মে আর বলা হইল না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে? কমলাকান্তের মনের কথা এ জন্মে আর বলা হইল না।
কোন বাচ্চ? আচ্ছা, কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না, এটা কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য? কর্তৃবাচ্য হলে কি হতো? হতো যে কমলাকান্ত তার মনের কথা এ জন্মে আর বলতে পারলেন না, তাই জন্য এটা কোনোদিনই কর্তৃবাচ্য হবে না, কারণ ওখানে ডিরেক্টলি কর্তা কথা বলবে। এখানে তো সেটা নেই, তাই জন্য এটা কোনোদিনই হবে না। দ্বিতীয়ত বলছে তাহলে কর্মবাচ্য সেটা হবে না, কারণ এখানে দ্বারা বা কর্তৃক, কমলাকান্তের দ্বারা তার মনের কথা এ জন্মে আর বলা হলো না, এটা একটা আলো। আর এখানে বলেনি কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না, এই হকারান্ত এটা হচ্ছে কর্মবাচ্য। যে দেখো দেখো একটা হ, এই হকারান্ত হচ্ছে ভাববাচ্যের একটা বৈশিষ্ট্য, ভাববাচ্যের বাক্যে হকারান্ত থাকবে। বাচ্য যখন করাবো আমি আবারও বলে দেব, তাই জন্য এক্ষেত্রে উত্তর হচ্ছে বি, এটা হবে ভাববাচ্য। তাহলে 5 হলো বি, 5B আনসার, এটা হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্যের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে হকারান্ত, হ দিয়ে দেখবে বাক্যটা থাকে, ঠিক আছে। উক্তি কয় প্রকার? উক্তি হচ্ছে মূলত 2 প্রকার। কি কি? আমরা জানি যে উক্তি 2 প্রকার, একটা হলো প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ, আর একটা হলো পরোক্ষ উক্তি। তাহলে 6 হচ্ছে আনসার হবে সি, 6C হচ্ছে আনসার। কেমন? উক্তি হলো 2 প্রকার। চলো নেক্সট কোয়েশ্চেন, বরং তোমরা উত্তর দাও। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? একটা হলো নানা, এ, অপশন বি তে রয়েছে নানি, অপশন সি তে রয়েছে সৎ মা, আর অপশন ডি তে রয়েছে বান্ধবী। তাহলে এখানে বিশেষ নিয়মে কোনটা হতে পারে? এখানে বিশেষ নিয়মে যেটা হবে সেটা হলো বান্ধবী, স্ত্রীবাচক শব্দ কিন্তু বিশেষ নিয়মে সাধিত, সেটা হবে বান্ধবী। ওকে, বাদ বাকিগুলো হবে না। তাহলে 7 আনসার হলো ডি। চলো নেক্সট। আচ্ছা, কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তি? ধন্যাত্মক দ্বিরুক্তি মিন্স কি? এখানে হলো ধন্যাত্মক দ্বিরুক্তি কথার অর্থ হচ্ছে, দেখো অন্যগুলো মারামারি, ছটফট, চালচলন, ঝিকিমিকি। এই যে ধন্যাত্মক দ্বিরুক্তি বলেছে, মূল বিষয়টা হচ্ছে ধন্যাত্মক মানে কি, এখানে হচ্ছে একটা ধ্বনির প্রাধান্য থাকে, তাই তো? ধ্বনির প্রাধান্য এখানে একটা থাকে, সেটা তো আছে, কিন্তু এখানে যেটা মূল বিষয় হবে সেটা হচ্ছে যে দ্বিরুক্তি, এই জাতীয় যে শব্দগুলো হচ্ছে যেটা 2 বার উল্লেখ করা থাকবে, ঠিক আছে? দ্বিরুক্তি যেটা 2 বার উল্লেখ করা থাকবে, যেমন আমরা বলতে পারি যে ধন্যাত্মকের দ্বিরুক্তি শব্দ, মূলত দ্বিরুক্তি শব্দগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো শব্দের ব্যবহার দ্বিরুক্তির ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। মানে একটা শব্দ 2 বার করে ব্যবহার করা হয়েছে, 2 বার করে উক্ত হয়েছে, ঠিক আছে? যেমন আমার ঘুম ঘুম পাচ্ছে, এই যে শব্দগুলো বিভিন্ন ধরনের হতে পারে, মান সম্মান, তারপর ধরো সব ডাকা ডাকি, হাঁকা হাঁকি, এইগুলো হতে পারে। বন্ধু বান্ধব, গলায় গলায়, এগুলো হতে পারে। আবার আমরা দেখি যে ধন্যাত্মকের ক্ষেত্রেও হয়, যেমন টিপ টিপ, যেমন টিক টিক, যেমন শন শন। মারামারিতে হবে না, কিন্তু দুটো একই শব্দ, ঝিকি আর মিকি, দেখো এই জন্য একই শব্দ, তাই জন্য এক্ষেত্রে দুটোর মিল আছে ধ্বনির, সেই জন্য এ হয়েছে। মারামারি হবে না, ছটফট, ছট ছট তো নেই, ছট আর ফট। চাল চলন, এটা তো হবেই না, ঠিক আছে? তাই জন্য এই 3টে হয়নি। দ্বিরুক্তি মানে একই শব্দের 2 বার প্রয়োগ ঘটেছে।
একই জাতীয় শব্দ। ওকে, নেক্সট। আচ্ছা, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আরবি লিপি, সংস্কৃত, ব্রাহ্মী নাকি চীনা লিপি? এক্ষেত্রে উত্তর হবে 9 সি, যেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। 9 সি ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে, ব্রাহ্মী। 9 আনসার হলো সি। নেক্সট, যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? উত্তর কি হবে? যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আছে, সেটা হলো যৌগিক স্বরধ্বনি যে কোনো অপশানে অলওয়েজ জানবে একটা ওই হয় আর একটা ও হয়। তো এখানে ওই ও কোনোটাই নেই, এখানে অপশানে এখানে একটা ওই করে নাও, তাই জন্য 10-এর হচ্ছে এ, উত্তর হবে ওই। তোমরা জানো ও প্লাস রস্যই ইকুয়াল টু হলো ওই, আর ও প্লাস হস্য ইকুয়াল টু হলো ও। এর আগেও বলেছি তোমাদেরকে যে যখন দুটো স্বরধ্বনি মিলিত হয়ে একটা ধ্বনিতে পরিণত হয় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দুটো স্বরধ্বনি যখন একটি ধ্বনিতে পরিণত হবে তাকে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি। এক্ষেত্রে উত্তর হবে 10-এর এ। নেক্সট, আচ্ছা, ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ আছে তাদেরকে কি বলা হয়? ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ আছে যাদেরকে অপশন এ বলছে যে স্পৃষ্ট, অপশন এ যাকে আমরা বলছি স্পৃষ্ট, ঠিক আছে? স্পৃষ্ট ধ্বনি নাকি তোমার কি বলে পার্শ্বিক ধ্বনি নাকি অন্তস্থ ধ্বনি নাকি জিহ্বামূলীয় ধ্বনি? এবার এই যে ধ্বনিগুলো রয়েছে প্রত্যেকটার জন্য আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে এই ধ্বনিগুলো উচ্চারণের জন্য, মানে এগুলো ডিটেলসটা জানতে, কোনটা পার্শ্বিক, কোনটা অন্তস্থ, কোনটা জিহ্বামূলীয়, এগুলো কিন্তু আমি তোমাদেরকে আগেই আলোচনা করে দিয়েছি। তাই জন্য এখানে আমি বলবো যে অবশ্যই পুরোনো ডিটেল ক্লাসটা একবার দেখে নেবে বর্ণের উপরে, যেটা হলো স্পৃষ্ট ধ্বনি। আর যদি কোনো কারণে দেখো যে আমি হয়তো বললাম যে আলোচনা করে দিয়েছি, এবার কোনো কারণে তোমাদের আলোচনা করা হয়নি, তাহলে তোমরা সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে একবার কমেন্টস করে জানিও, আমি করে দেবো, ঠিক আছে? ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ বর্ণ আমরা বলে থাকি, ঠিক আছে? স্পর্শ বর্ণ বলে থাকি। আচ্ছা, নেক্সট বলছে যে ঝমঝম। দেখো নাম্বার 12 বলছে ঝমঝম থেকে ঝমাঝম, এটা কিসের উদাহরণ? এটা একটা মজার ব্যাপার। দুটো শব্দের সঙ্গে, দুটো শব্দ এক, দেখো ঝম আর ঝম দুটো শব্দ এক, তার থেকে কি হচ্ছে ঝমাঝম, একটা শব্দ এর সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে আ। দেখো এটাকে আমরা কি বলবো? আ বলবো। যেটাকে আমরা বলছি এই যে ঝম ঝম থেকে ঝমা হলো, এটাকে আমরা বলি অসমীকরণ। এই যে আকার যুক্ত হলো, আকার যুক্ত হয়ে এটা কি হলো? ঝমাঝম যুক্ত হয়ে, তাহলে এটাকে আমরা বলবো অবশ্যই অসমীকরণ। এই জাতীয় শব্দ যখন দুটো শব্দ এক, তার সঙ্গে বাইরে থেকে কোনো কিছু যুক্ত করা হচ্ছে একটা স্বরধ্বনি, তাকে আমরা বলছি, যেমন আকার যুক্ত হয়েছে, তাকে আমরা বলবো ঝমাঝম। কিসের উদাহরণ? ঝমাঝম, অসমীকরণ। চলো নেক্সট। আচ্ছা, বিদ্রোহী কবি কাকে বলা হয়? বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শক্তি চট্টোপাধ্যায়, অরুণ মিত্র নাকি সুকান্ত ভট্টাচার্য? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা জানি যে বিদ্রোহী কবি অবশ্যই কাজী নজরুল ইসলামকে বলা হয়, কারণ কবির নিজের লেখাই বিদ্রোহী একটা বিখ্যাত কবিতা রয়েছে। তোমরা জানো যে বলবীর বল উন্নত মম শির, এই কবিতাটি। তো এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর হলো এখানে তাহলে বিদ্রোহী কবি হচ্ছে
কবি সুকান্ত ভট্টাচার্য, এই বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। আর এক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, তরুণ যে কবি যাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের একেবারে প্রগতিশীল তরুণ কবি, তাকে আমরা বলছি কবি সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে। একেবারে তরুণ কবি। এনার যে ছদ্মনামটা ছিল, বাদবাকি দুজনের সেভাবে ছদ্মনাম নেই, গুরুত্বপূর্ণ, সুকান্ত ভট্টাচার্যকে বলা হচ্ছে কিশোর কবি। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওকে, তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 13A, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার বিদ্রোহী বিখ্যাত একটা কবিতা যেটা অগ্নিবীণা কাব্যগ্রন্থে রয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হলো বিদ্রোহী, সেই কবিতার নামানুযায়ী তাকে বিদ্রোহী বলা হয়েছে, সব থেকে জনপ্রিয় কবিতা। চলো, আজকের তোমাদের জন্য যে হোমওয়ার্কটা আছে সেটা হলো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ইংরাজি, ওলন্দাজ, জাপানি নাকি ফরাসি? এই প্রশ্নটার উত্তর দেবে। আর আরেকটাও দিয়েছি যে কাহারও মুহূর্ত বিলম্ব সয় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? এই দুটোর কোনটা উত্তর হবে সেটা তোমরাই আমাকে জানিও। আচ্ছা, আগের দিন দেখো ধান, ধান্য থেকে ধান, এই যে ধ্বনি পরিবর্তনের রীতি, দেখো ধান থেকে ধান্য হলো, কিছু একটা যুক্ত হলো, আবার ধান হয়ে গেল। এখানে যেটা বলা হচ্ছে এটা হবে বর্ণ লোপ, এটাকে আমরা বলবো বর্ণ লোপ, ঠিক আছে। এটার উত্তর হবে এইটা। আরেকটা হলো রোগ হলে ওষুধ খাবে, এটার উত্তর তোমরা দিয়েছো হয়তো। এর উত্তরটা হচ্ছে ভবিষ্যৎকাল, রোগ হলে, আগে রোগ হোক মানে ভবিষ্যতে হবে, আগে রোগ হবে তবে ওষুধ খাবে। ওকে, তাহলে এক্ষেত্রে আনসারটা হলো 22B। আর আগের যে আনসারটা ছিল সেটা হচ্ছে 26A। আগের দিনের হোমওয়ার্ক গুলোর উত্তর অবশ্যই তোমাদেরকে বলে দিলাম, একবার করে সকলে চেক করে নিও। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকলো। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থাকো, শুভরাত্রি। আবার নেক্সট ক্লাসে আমরা নেক্সট আলোচনা করব। সিলেবাস তোমরা পেলে, ক্লাস কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না। আর যদি ক্লাস ভালো লেগে থাকে, যদি এই ধরনের প্রশ্ন যারা আজকে নতুন ক্লাস দেখছো যদি আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের যে লিংক যাচ্ছে সেখানে তোমাদের অবশ্যই যুক্ত থেকো। লিংকে গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্রান্ত, প্রশ্ন সংক্রান্ত তথ্যগুলো পাওয়ার জন্য। ওকে, চলো টাটা আজকের মতো।